আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে এই আলাপনে। আর পুরো আলাপন জুড়ে সঞ্চালক হিসেবে রয়েছি আমি আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জনাব আশরাফুজ্জামান। প্রিয় দর্শক, আমরা জানিয়ে রাখি তিনি ইউএন মিশনে যখন ছিলেন তখন ইরাক কুয়েত বর্ডারে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করেছেন। সুতরাং এই আজকের আলোচনায় তিনি তার অভিজ্ঞতাও বিনিময় করবেন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং উপমহাদেশীয় প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করার জন্য আমাকে ডেকেছেন। আপনাকেও ধন্যবাদ। আমরা যে বিষয়টি জানতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমেরিকা যদি আক্রান্ত হয় তাহলে ইরানের 52টি স্থাপনা নির্ধারণ করা আছে, সেখানে আঘাত আনা হবে। আপনাকে এটা বিবেচনা করতে হবে যে সামরিক যে ভারসাম্য সেটা আমেরিকার সপক্ষে ব্যাপকভাবে, সেই তুলনায় ইরানের সামরিক সামর্থ্য কম। হ্যাঁ, এটা অনেকেই বলছেন যে ইরান আমেরিকা যদি যুদ্ধ হয় তাহলে আমেরিকা নিঃসন্দেহে অনেক অনেক গুণ এগিয়ে আছে, সেক্ষেত্রে ইরান আগ্রহী হবে না। হচ্ছে কি, আপনার যুদ্ধের কিন্তু বিভিন্ন পর্ব আছে। প্রথম পর্বে মনে করেন যে বিমান আক্রমণ, তারপরে আপনার ক্ষেপণাস্ত্র আক্রমণ করে অনেক কিছু করা হলো, কিন্তু তারপরে লাভ কি হলো? তারপরে শুধু আমেরিকা না, মধ্যপ্রাচ্যে আপনাকে চিন্তা করতে হবে যে মধ্যপ্রাচ্যে আপনার ইরানি মিত্ররা কিন্তু অনেক বিস্তৃত। আপনি ইরানি মিত্র মানে কাদের কথা বলছেন? রাশিয়া? না না, আমি বলছি না, ওই মিত্রগুলো তো পরে, আগে মধ্যপ্রাচ্যের তার নিজস্ব যে জায়গায় তার ব্যাপক প্রভাব বলয় রয়েছে সেগুলোর কথা বলছি আমি। যেমন তারা লেবাননে হিজবুল্লাহ, তারা সামরিক শক্তি, আবার তারা রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি। সিরিয়ার আসাদ কে মানে তার ক্ষমতায় রাখা এবং তার বিরুদ্ধে যে বিদ্রোহ ছিল সেটা দমন করার পেছনে এই সোলেমানির ভূমিকা ব্যাপকভাবে আলোচিত। তারপরে আপনি ইরাকে, যেখানে 65% শিয়ারা আছে, তো এখানে শিয়া মিলিশিয়ারা আইএস কে হটানোর পিছনে তাদের একটা বিরাট ভূমিকা, এবং সোলেমানির কৌশল এবং সমন্বয়ের মাধ্যমে সেটা করা সম্ভব হয়েছে। তারপরে এদিকে আপনার হুতিরা আছে। তো আপনি দেখেন প্রায় 4টা দেশ, আর ইরান সহ 5টা দেশ। এখানে আপনি শুধু কোনো সময় সরাসরি আক্রমণ করা হয়, কোনো সময় একটু পরোক্ষভাবে আক্রমণের অনেক সুযোগ আছে। তার মিত্ররা আক্রান্তর ব্যাপার আছে, তার মিত্র দেশগুলোতে তার বেজ আছে। সুতরাং এদিকে ঠিক আছে, ইরান আক্রান্ত হলো, ইরানের আক্রমণ করলো, কিন্তু অন্যান্যগুলোর ব্যাপারেও তো আছে। আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে ইরানের বর্তমান যে সামরিক শক্তির একটা বড় অনুষঙ্গ হচ্ছে আপনার মিসাইল টেকনোলজি। যদিও বিভিন্নভাবে মিসাইল টেকনোলজিকে সীমিত করার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক চেষ্টা করেছে, তারপরেও তাদের মিসাইল ক্ষমতা অনেক শুধুমাত্র মিসাইল দিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করা এখন না। আপনার প্রশ্নটা সঙ্গত, কিন্তু এখানে চিন্তা করতে হবে যে আপনি তো আমেরিকার সাথে এখানে তো আগের মতো ট্রেন্স ওয়ারফেয়ার না, যে ওদিকে ট্রেন্স গেড়ে শত্রু বসে আছে আর এদিকে আমি ট্রেন্স গেড়ে বসে আছি, বিষয়টা তো এইরকম সমর্থন। সেটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে। এখন যুদ্ধের ধরন পাল্টে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার সরাসরি ওইভাবে আমি দেখছি না যে ওরকম হবে। কারণ হচ্ছে, কিন্তু যদি ইরান মানে আমেরিকার কোনো স্থাপনায় আক্রমণ করে, বা ধরুন মধ্যপ্রাচ্যের 21টি যে ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি, কোনোটিতে আক্রমণ করে, তাহলে সেক্ষেত্রে আমেরিকা তো বসে থাকবে না। বিশেষ করে ট্রাম্পের মতো না, একটা অস্থিতিশীল প্রকৃতির লোক তো বসে থাকার কথা। এটা ওনাদেরকে আনপ্রেডিক্টেবল বলা হচ্ছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে আপনি দেখেন আপনার ট্রাম্প বর্তমানে যে অবস্থায় আছে তাতে উনি ওনার 3 বছরের মতো শাসনকালে যেটা দেখেছেন, কোনো একটা ঘটনা উত্তেজনা সৃষ্টি করে আবার সেখান থেকে পিছিয়ে আসে। এবং ওনার ইলেকশন প্রমিস বা ওয়াদা ছিল যে বিদেশের মাটিতে আমেরিকান সৈন্যদের এনগেজমেন্ট কমানো। এবং এই ঘটনার আগে কোনো জায়গায় খুব একটা বেশি, কোনো জায়গায় খুব একটা বেশি সামরিকভাবে জড়িয়ে পড়েছে আমেরিকা বলে পড়েনি এই গত 3 বছরে। আচ্ছা, এখানে আপনার উনি আফগানিস্তান থেকে তার সৈন্যদেরকে নিয়ে আসার জন্যে
নানানভাবে চেষ্টা করছে। গত জুলাই মাসে আবার একটু সেটব্যাক হয়েছিল। ডেমোক্রেটিকরা বলছেন যে ট্রাম্প চাইছেন নির্বাচনের আগে একটি উইন সিচুয়েশন তৈরি করতে বা একটু যুদ্ধে জড়িয়ে এখন ক্রেডিট নিতে। জি না, ওটা ঠিক আছে, কিন্তু যুদ্ধের ব্যাপারে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে মানে ইলেকশনের আগে এরকম অনেক কিছু পদক্ষেপ নেয় যেগুলো তো মনে করা হচ্ছে যে এটা জনমত তার পক্ষে আসবে। এখন এখানে হচ্ছে দুইটা টার্ম ব্যবহার করা হচ্ছে, ডিসাইসিভ আর ইম্পালসিভ। এখন উনি ডিসিশন নিয়েছেন, এখন ডিসিশনটার ফলো আউটটা কী হবে বা অর্থাৎ তার প্রতিক্রিয়া কী হবে অলরেডি কিন্তু একটা পাওয়া গেছে। সেটা হচ্ছে ইরাকের পার্লামেন্টে একটা প্রস্তাব পাস হয়েছে যে এখানে কোনো বিদেশি সৈন্য থাকবে না। এখন সেই সৈন্যগুলো কবে যাবে এবং সেটার যাওয়ার ক্ষেত্রে কী ধরনের মানে পদ্ধতি অবলম্বন করা হবে সেটা এখনও নির্মিত হয়। কিন্তু আমেরিকা তো অলরেডি বলেছে যে তারা যাবে না ইরাক থেকে। না, ওটা তো আপনাকে একটা বুঝতে হবে যে এখন হচ্ছে ঘটনার ঘোর কাটেনি, এখন মানে জনতুষ্টিমূলক অনেক কথাই বলা হবে, কিন্তু সেটাই যে বাস্তবায়ন করা হবে বা বাস্তবায়নযোগ্য সেটা বলা যাবে না। এটা সব ক্ষেত্রেই হয়, মানে জনগণকে একটু সন্তুষ্ট রাখার জন্য অনেক কিছু বলা হয়। তো এখানে আমি আপনাকে যেটা বলেছি যে সরাসরি যুদ্ধের আমি তেমন কিছু সম্ভাবনা আমি দেখছি না, যদি হয়ও হয়তো খুব শর্ট লিভড, মানে স্বল্প সময়ের জন্য আপনার হয়তো হামলা পাল্টা হামলা হবে। এবং পাল্টা হামলা হলে যেখানে দেখেন আমি যতদূর বুঝতে পেরেছি, যতদূর জানি, ইরান আপনার তিনটা টেকনোলজিতে তারা অনেক আগায় গেছে। একটা হচ্ছে ড্রোন টেকনোলজি এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের যেহেতু বিমান যুদ্ধের সক্ষমতা কম, বিভিন্ন স্যাংশনের কারণে তারা কিনতে পারেনি, আর সেই কারণে তারা ওই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটাকে অনেক উন্নত করেছে। আর তার আগে এর সাথে আমি বলে রাখি যে মধ্যপ্রাচ্যের মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইরান হচ্ছে একটা দেশ যার দুইটা সম্পদ আছে যেটা অন্য আশেপাশে কোনো দেশের নেই। একটা হচ্ছে মানব সম্পদ, আর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, গ্যাস এবং তেল। আচ্ছা, এখন মানব সম্পদের তারা এই শতাব্দীর প্রথম দিক থেকে তাদের সায়েন্টিফিক মানে এডুকেশনের উপরে অনেক জোর দিয়েছে। আপনি বোধহয় খেয়াল করেছেন কয়েকদিন আগে ডক্টর মহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় যে প্রোগ্রামটা হয়ে গেল, সেখানে উনি বলছিলেন, ইরানের কথা উল্লেখ করছে, তাদের যে মানে তাদের বিজ্ঞানীদের সংখ্যা সম্পর্কে উনি একটা উক্তি করেছেন। তো ড্রোন টেকনোলজিতে তারা অনেক এগিয়ে গেছে, এয়ার ডিফেন্স সিস্টেমে আগায় গেছে, আর হচ্ছে নৌযুদ্ধের জন্য সাবমেরিন টেকনোলজি তারা অনেক আগে গেছে, আর হচ্ছে মিসাইল টেকনোলজি। আচ্ছা, এই চারটাতে আগায় গেছে। এখন আপনি দেখেন আমেরিকার সবচেয়ে বড় মিত্র হচ্ছে আপনার ইসরায়েল মধ্যপ্রাচ্যে, তো ওটা কিন্তু তাদের এই ইয়ার আন্ডারে। আবার এখন তার সক্ষমতার একটা বড় প্রমাণ হচ্ছে সৌদি তেল শোধনাগারে যে আক্রমণটা হয়েছে। না, এটি তো ইরান না করছে যে আমি করিনি, এটা তো তারা না বলেছে, হুতিরা পাঠাচ্ছে। এখন এই জায়গায় আপনি প্রক্সিদের নিয়ে আসেন, যে প্রক্সি আপনার হুতিরা, তারা বলছে হুতি ছাড়ছে। এখন হুতি তো আবার ইরান সাপোর্টেড, রাইট। আর তারপরে আপনার মনে করেন যেটা যদি সিরিয়ার থেকে যদি হতো, সিরিয়া তো আরও কাছে, সৌদি আরবের কাছে, তারপরে আপনার ইরাক থেকে হতে পারে। আর ওদিকে হিজবুল্লাহ তো আপনার 2006 সালের যুদ্ধের পরে আরও অনেক বেশি শক্তিশালী হয়েছে। তার মানে এই যে কাশেম সোলাইমানির হত্যার পরে ইরানের প্রভাব বাড়বে বলে আপনি মনে করছেন মধ্যপ্রাচ্যে? আমার মনে হয় যে কাশেম সোলাইমানি তার মিত্রদের কাছে যেভাবে উনি পরিচিত ছিলেন, তার ভুল ত্রুটি বা অন্যান্য দুর্বলতা মুছে গিয়ে বরং আবেগ হিসাবে তাদেরকে আরও বেশি একীভূত করবে, অর্থাৎ ইউনিফাই করবে, এবং এই শোকটাকে শক্তিতে পরিণত করতে পারে। সেক্ষেত্রে আপনি সামরিক বিশ্লেষণ যদি করেন একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে, আমেরিকাকে এগিয়ে রাখবেন না ইরানকে এগিয়ে রাখবেন সকল কিছু মিলিয়ে? অবশ্যই আমেরিকা এগিয়ে থাকবে এখনও পর্যন্ত, কিন্তু এটা আপনাকে আমি প্রথমে যেটা বলেছিলাম এখনও যেটা বলছি, যে কয়েকটা মানে কিছু স্থাপনায় আপনি বলেন 52টা স্থাপনা, এবং এখানে সারা পৃথিবী জুড়ে হইচই উঠছে, এই 52 স্থাপনাগুলো হচ্ছে তাদের হেরিটেজ সাইট, এগুলো নষ্ট করে দিবে। আজকের বিবেচনায় যারা ঠিক মনে করছেন
পরবর্তীতে সেই ঠিক নাও থাকতে পারে। আচ্ছা, এবং খোর শক্তি সবসময় এক থাকে না। একসময় ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না, এখন ব্রিটিশরা নিজের সেই যুক্ত রাজ্য যেটা সেটাতেই স্কটল্যান্ড আবার চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, কাজে ক্ষমতা চিরস্থায়ী নয়। না সেটা তো অবশ্যই, কিন্তু আমরা যদি মোটা দাগে দেখি যে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে তুরস্ক এবং সৌদি আরব এই প্রেক্ষাপটে কি কি ভূমিকা পালন করতে পারে? এখন যেটা হয়েছে যে আপনার তুরস্ক কিন্তু বেশ কিছুদিন থেকেই মানে ইরানের পক্ষে কথা বলছে, বিভিন্নভাবে সাহায্য করেছে এবং কথাও বলছে। এবং আপনার ইরানের উপর যে স্যাংশন আছে সেই স্যাংশনটা অনেকটা মানে ইনডাইরেক্টলি তুরস্কের মাধ্যমে কিছুটা লাঘব হয়েছে, কারণ তুরস্কের তেল দরকার এবং ইরানি তেল কিন্তু ওখানে যায়, আর অন্যান্য বিনিময়ও আছে। আচ্ছা, সৌদি আরবের বিষয়ে আপনি খুব ভালো কথা বলেছেন, আমি হয়তো এই পয়েন্টটা মিস করতাম। আচ্ছা, কিছুদিন আগ পর্যন্ত সৌদি আরবের কথাবার্তায় হচ্ছে ইরানের ধ্বংসই তাদের কাম্য, ইরানকে সাইজ করতে হবে। কিন্তু এই ঘটনার পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আপনার বলেছেন যে তারা পর্যবেক্ষণ করছেন না, তারা মানে অর্থাৎ এই পরিস্থিতি যেন বিরূপ না হয়, আর যদি সাংঘর্ষিক পর্যায়ে না যায় সেটাই তারা তার পক্ষে। আপনাকে একটা তথ্য দিই, এটা সব জায়গায় আসে নাই। ইরাকি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি সংবাদ সম্মেলনে বলেছেন সোলাইমানি গিয়েছিল ইরাকে ইরানের একটা বার্তা, মানে সৌদি আরবের পাঠানো একটা বার্তার উপরে আলোচনা করার জন্য। মানে সৌদি আরব চাচ্ছিল যে আপনার এই মানে সৌদি আরবের সাথে এবং ইরানের সাথে এবং ইরানের যারা মিত্র তাদের সাথে সৌদি আরবের যে মতপার্থক্য সেটা কমিয়ে আনার জন্যে। এবং আমি যতটুকু জানি যে ইমরান হোসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। ইমরান খানও ওরা ইমরান খান দোতালি করছেন। তারা কি বলে রাখি, এই যে আপনার ইয়েমেনে যে হুতিদের সাথে যুদ্ধ তো এতদিন হলো কেউ জিততে পারেনি। সৌদি আরবের বড় মিত্র আপনার ইউএই, আরব আমিরাত, তারা ইরানের সাথে তারা এক ধরনের আলোচনা করেছে কিছুদিন আগ পর্যন্ত, এবং তারা ওখান থেকে উঠে আসছে। তো সব মিলে যখন, কারণ দেখা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি ওই অঞ্চলের কারোর জন্যে সার্বিকভাবে লাভ হচ্ছে না। এখন আমেরিকার তার ওই এলাকাতে তার দখল রাখার জন্য তারা অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু ট্রাম্প আসার পরে ওখান থেকে কিন্তু সিরিয়া থেকে কিন্তু অ্যাব্রাপ্টলি অনেক সৈন্য তুলে নিয়েছে। তো এখন ইরাকে আছে প্রায় 5,000 সৈন্য। তো এবং এই 5,000 সৈন্যর একটা বড় অংশ গিয়েছিল কিন্তু আপনার ওই আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরাকি গভর্নমেন্টের আমন্ত্রণে। কাজেই যখন উইথড্র করতে বলা হচ্ছে তখন কিন্তু এই ফ্যাক্টরগুলোও আসে। তবে এই কিছুক্ষণ আগে খবর পেলাম যে ক্রোয়েশিয়াতে কিছু সৈন্য ছিল ওখানে, তারা বলছে তারা দে উইথড্র। ওখানে অস্ট্রেলিয়ান সৈন্য আছে, ব্রিটিশ সৈন্য আছে। তো ব্যাপারটা হচ্ছে এটার বাস্তবায়ন হতে সময় লাগবে, কিন্তু বড় ধাক্কাটাই আমেরিকার কিন্তু আসছে এই জায়গার থেকে। কারণ ইরাকে যুদ্ধ করছে, ইরাকরে মানে সাদ্দাম মুক্ত করছে, সেই কথাগুলো আর আজকে 2001-এর পরে এখন যে পরিস্থিতি সেটা একরকম না। তো এই জন্যে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতিটা পুরা মিডল ইস্টটা অর্থাৎ দক্ষিণ এশিয়া সরি পশ্চিম এশিয়া তাদের জন্য বিরূপ পরিস্থিতি হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে পরিস্থিতি যেহেতু খুব উত্তপ্ত, তখন অনেক কথাবার্তা হবে, কিন্তু সেই কথা বাকযুদ্ধ তো চলছেই। এখন বাকযুদ্ধ যতই চলুক, বাকযুদ্ধর শেষ পরিণতিটা চূড়ান্ত যুদ্ধে যাবে বলে আমি মনে করছি না। তবে ট্রাম্প সাহেবের যে মতিগতি, এটা আগে থেকে করা খুব মুশকিল। তবে যদি এর ভিতরে আবার কোনো ঘটনা যদি ঘটে যায় বড় ধরনের, তখন হয়তো সেই পরিপ্রেক্ষিতে সেটা যুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করবে কিনা হয়তো করতে পারে। তাছাড়া আমার মনে হয় না যে বড় কোনো ঘটনা আর যদি না ঘটে তাহলে এরকম আর কিছু হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আশঙ্কা আমি আশা করছি না, কারণ অন্যান্য পরাশক্তিগুলো মানে সিকিউরিটি কাউন্সিলের চায়না, রাশিয়া তারা স্টেটমেন্ট দিয়েছে, তারা এই পরিস্থিতি যেন আয়ত্তের বাইরে না চলে যায়, আরও খারাপ না হয় সেজন্য তারা বারবার বলছে। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই বাইরের শক্তিগুলো আসল প্রয়োজনে কতটুকু পাশে দাঁড়াবে সেটা নিরূপণ করা খুব কঠিন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এই আলোচনায় অংশ নেবার জন্য।
আমরা পরবর্তীতে আরও আপডেট নিয়ে আপনার সঙ্গেই ফিরব। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।